এটা আমি তো বিষয়টা যেন ক্লিয়ার হয়, কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে, সেভাবে ক্লাস নেব। আর যাদের প্রশ্ন করার ইচ্ছা থাকবে তারা ক্লাসের শেষে আমি একটা সময় দেব, তখন যে কোনো প্রশ্ন করবেন। আর আরেকটা বিষয় হলো যে ক্লাস নেওয়ার পরে যে ধারাগুলো মানে আমরা পড়াবো, সেই ধারাগুলো আমি একটু চাবো যেন যারা ক্লাস কতটা চ্যাপ্টার আছে সেই জিনিসটা আমি প্রশ্ন আকারে প্রথমে করলাম, চ্যাপ্টারটা কতটুকু আমাকে সবাই ক্লাস শেষে আমাকে একটু জানাবেন। আর এই আইনটা কার্যকর হয় কত তারিখে সেটা একটু আমাকে জানাবেন। আমি এখানে ফাঁকা রাখছি, তো বাদ বাকিগুলো চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসে। যেমন এর আগের বার প্রশ্ন আসছে যে জেনারেল এক্সেপশন গুলো কত নম্বর চ্যাপ্টারে বলা হয়েছে। হ্যাঁ, কত কত নম্বর চ্যাপ্টারে বলা হয়েছে। তো এবার হয়তো বা দিতে পারে যে দণ্ডবিধি আইনের কোন চ্যাপ্টারে পানিশমেন্ট গুলো আলোচনা করা হয়েছে, এই জিনিসগুলো প্রশ্ন আসতে পারে। তো আমি আমি শুরু করছি, চ্যাপ্টারগুলো কোন চ্যাপ্টারে কি আছে সেই বিষয়গুলো প্রথমে একটু আমি জানাতে চাচ্ছি যে কোন চ্যাপ্টারগুলোতে কি বলা আছে। তো প্রথম চ্যাপ্টারে বলা আছে ইন্ট্রোডাকশন বা ভূমিকা, এটা সেকশন 1 থেকে 505-এর মধ্যে আলোচনা করা হয়েছে। তারপরে চ্যাপ্টার 2-এ বলা হয়েছে জেনারেল এক্সপ্লেনেশন, সাধারণ ব্যাখ্যাগুলো, সেগুলো সেকশন 6 থেকে 52 এতে বলা হয়েছে। তো এর মধ্যে অনেকগুলো বিষয় আছে যেগুলো পরবর্তীতে পরবর্তীতে আমরা আলোচনা করব। তারপরে চ্যাপ্টার 3-তে বলা হয়েছে পানিশমেন্ট, শাস্তিসমূহ। তো শাস্তিসমূহ আছে হলো 53 থেকে 75 ধারার মধ্যে। তারপরে হলো আছে সেকশন চ্যাপ্টার 4-এ আছে জেনারেল এক্সেপশন গুলো, যে দণ্ডবিধি আইনে কিছু কিছু এক্সেপশন আছে যেগুলো অপরাধ করা সত্ত্বেও কি হবে, অপরাধী শাস্তি থেকে মওকুফ হবে, সেই জেনারেল এক্সেপশন গুলো চ্যাপ্টার 4-এ আলোচনা করা হয়েছে, সেটা 76 থেকে 106 ধারাতে। তারপর হলো চ্যাপ্টার 5-এ বলা হয়েছে অ্যাবেটমেন্ট বা অপরাধে প্ররোচনা, 107 থেকে 120 ধারার মধ্যে আলোচনা করা হয়েছে। তারপরে চ্যাপ্টার 6-এ বলা হয়েছে যে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা সমূহ 121 থেকে 130 ধারাতে। তারপরে আসছে হলো 8 নম্বর চ্যাপ্টারে বলা হয়েছে অফেন্সেস এগেইনস্ট দ্য পাবলিক ট্রানকুইলিটি, এটা 141 থেকে 160 ধারাতে আলোচনা করা হয়েছে। তারপর চ্যাপ্টার 8-এ বলা হয়েছে যেগুলো 141 থেকে 160 ধারাতে। এখন পরবর্তী পরবর্তী আমি একটু আমার ল্যাপটপে একটু হ্যাং মারছে, আমি একটু এভিডেন্স অ্যান্ড অফেন্সেস এগেইনস্ট পাবলিক জাস্টিস, এটা 191 থেকে 195 সেকশনে আলোচনা করা হয়েছে। চ্যাপ্টার 9-এ বলা হয়েছে যে মিথ্যা সাক্ষ্য এবং যে ন্যায় বিচারের বিরুদ্ধে যে কোনো সাক্ষ্য দেয়, এই ধরনের অপরাধের সম্পর্কে আলোচনা করা হয়েছে 191 থেকে 195 ধারাতে। তারপরে বলা হয়েছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো চ্যাপ্টার 16 নম্বর। চ্যাপ্টার 16-তে অফেন্সেস এফেক্টিং দ্য হিউম্যান বডি, মানে শরীরের বিরুদ্ধে, মানে যেই অপরাধগুলো শরীর সংক্রান্ত সেই অপরাধের বিষয়ে আলোচনা করা হয়েছে চ্যাপ্টার 16-তে। এটা 299 থেকে 377 ধারা পর্যন্ত এই শরীরের বিরুদ্ধে যে অপরাধগুলো, মানে শরীর সংক্রান্ত যে অপরাধ, সেগুলো 299 থেকে 377 ধারা আলোচনা করা হয়েছে। আর
17 নম্বর চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে অফেন্সেস এগেনস্ট প্রপার্টি, মানে সম্পত্তি সংক্রান্ত যে অপরাধগুলো সেগুলো 378 থেকে 462 বি পর্যন্ত আলোচনা করা হয়েছে। চ্যাপ্টার 20 আলোচনা করা হয়েছে অফেন্সেস রিলেটিং টু ডকুমেন্টস, ট্রেড অ্যান্ড প্রপার্টি মার্কস, এগুলো 463 থেকে শুরু হয়েছে। স্যার 463 থেকে স্যার হ্যাঁ? স্ক্রিন আপনার পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন হতো 93 থেকে 498 ধারা। চ্যাপ্টার 21 বলা হয়েছে মানহানি সংক্রান্ত 499 থেকে 506 ধারা। 22 নম্বর এটা হলো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা, এখানে ক্রিমিনাল ইন্টিমিডেশন, ইনসাল্ট, প্রেজুডিকাল অ্যাক্ট, অ্যানোয়েন্স, বলা হয়েছে যে অ্যাটেম্প টু কমিট অফেন্সেস, মানে 511 ধারাতে একটা জিনিস আছে যে একটা অপরাধ করার চেষ্টা, মানে চুরির অন্যান্য ক্ষেত্রে আছে অ্যাটেম্প টু মার্ডার, অ্যাটেম্প টু যে কালপেবল হোমিসাইড, তো চুরির যে অ্যাটেম্প সেই অ্যাটেম্পটা সম্পর্কে আছে 511 ধারা। এটা ইম্পর্টেন্ট একটা সেকশন। এই সেকশনে খুবই উদাহরণ, 3টা উদাহরণ আছে, খুব সুন্দর সুন্দর উদাহরণ, যে একটা ব্যক্তির পকেটে, সাধারণত আমরা জানি যে চুরির শাস্তি 3 বছর, তো চুরির চেষ্টা করলে যে শাস্তি হয় সেটার উদাহরণ এই 511-তে বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে কেউ কারো পকেটে টাকা চুরির জন্য হাত দিল, যে দেখলো পকেট ফাঁকা, টাকা নাই, তাহলে এর শাস্তি কি হবে? তো এখানে বলা হয়েছে যে 3 বছরের যে শাস্তি চুরির তার অর্ধেক হবে। এটা এই 511 ধারাতে, এটা চ্যাপ্টার 23-এ আছে, অ্যাটেম্প টু কমিট অফেন্সেস 511। তো এই যে মোট 23টা অধ্যায় আছে, এখানে 23টা চ্যাপ্টারে বিভক্ত করা হয়েছে দণ্ডবিধি আইন, 511টা সেকশন। তো এখন আমরা মূল জিনিসগুলো সেকশন ওয়াইজ পড়তে যে আমরা শিখবো, তা আজকে আমি একটু সংক্ষেপ আকারে, সবার কাছে বই থাকলে খুব ভালো হতো, আমি পানিশমেন্টের চ্যাপ্টারটা পড়াবো। চ্যাপ্টার 3-তে এই পানিশমেন্ট সমূহ, দণ্ড সমূহ সম্পর্কে আলোচনা করা হয়েছে চ্যাপ্টার 3-তে। এটা 53 থেকে 75 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। তো আমি সংক্ষেপে আকারে আমি এই সেকশন কয়েকটা পড়াবো আজকে। প্রথমে আমি সেকশন 53 পড়াবো। সেকশন 53-তে বলা হয়েছে যে পানিশমেন্টের ক্লাসিফিকেশন, যে কোন পানিশমেন্ট এখানে বলা হয়েছে, সেই জিনিসগুলো 53 সেকশনে বলা হয়েছে। অনেকে অ্যাডমিট করছে। ক্লাসিফিকেশন অফ পানিশমেন্ট, এখানে 5 ধরনের পানিশমেন্টের কথা বলা হয়েছে। কয় ধরনের? 5 ধরনের। তো 5 ধরনের পানিশমেন্ট কি কি হতে পারে? একটা হলো ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড। 2 নম্বরে বলা হয়েছে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যাবজ্জীবন কারাবাস। 1 নম্বর মৃত্যুদণ্ড, 2 নম্বর হলো যাবজ্জীবন, 3 নম্বরে বলা হয়েছে কারাদণ্ড। তো এই কারাদণ্ডটা কেমন হতে পারে? কারাদণ্ডটা সশ্রম হতে পারে, বিনাশ্রম হতে পারে। 2 ধরনের কারাদণ্ড। তাহলে আমরা কি শিখলাম? কারাদণ্ড হলো 2 প্রকার, একটা হলো সশ্রম, একটা হলো বিনাশ্রম। ইংলিশে বলা হয় রিগোরিয়াস আর হলো সিম্পল। তাহলে পানিশমেন্ট হলো 2 ধরনের, রিগোরিয়াস আর সিম্পল। তাহলে 1 নম্বরে গেল মৃত্যুদণ্ড, 2 নম্বরে যাবজ্জীবন কারাবাস, 3 নম্বরে হলো কারাদণ্ড। কারাদণ্ড 2 প্রকার। 4 নম্বরে বলা হয়েছে সম্পত্তি বাজেয়াপ্ত, ফরফেইচার অফ প্রপার্টি। 5 নম্বরে বলা হয়েছে অর্থদণ্ড, ফাইন। এই ফাইনটা বলা হয়েছে 5 নম্বরে। তাহলে ক্লাসিফিকেশনের মধ্যে আমরা 5 ধরনের পানিশমেন্টের কথা জানলাম। এখন বলা হয়েছে যে যাবজ্জীবন, এই 53 সেকশনে একটা সুন্দর কথা বলা হয়েছে যে যাবজ্জীবন কারাদণ্ড সবসময় সশ্রম হবে। এই কথাটা কোথায় বলা আছে? 53 নম্বর সেকশনে। তাহলে আমরা আরেকবার একটু করি যে 53 সেকশনে 5 ধরনের পানিশমেন্টের কথা বলা হয়েছে।
পানিশমেন্ট গুলো মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাবাস, কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত আর হলো অর্থদণ্ড। আর এবার যাই হলো 54 নম্বর সেকশনে। 54 নম্বর সেকশনে বলা আছে কমিউটেশন অফ সেন্টেন্স অফ ডেথ, মৃত্যুদণ্ড হ্রাসকরণ, মৃত্যুদণ্ড হ্রাসকরণ। এখন একটা আদালত যে সেশন জাজ কি দিল, মৃত্যুদণ্ড দিল। তো এখন মৃত্যুদণ্ড দেওয়ার পরে যে এই যে হ্রাস করার ক্ষমতা, এটা আমরা সাধারণত জানি যে রাষ্ট্রপতি সংবিধানের 49 যে আর্টিকেল অনুযায়ী কি করে, হ্রাস করতে পারে, পরিমাণ রদ বদল করতে পারে, এরকম কথা সংবিধানের 49 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। তো দণ্ডবিধির 54 ধারাতে সরকারকে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে। তো এখানে কি বলা হয়েছে যে সরকার আসামির সম্মতি ছাড়া, কি আসামির সম্মতি ছাড়া সরকার মৃত্যুদণ্ডকে যে কোনো মৃত্যুদণ্ডকে যে কোনো শাস্তিতে রূপান্তর করতে পারে। এই যে 5 ধরনের যে শাস্তি কথা বলা হয়েছে, এই নিয়ে যাওয়া, ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যাবজ্জীবন কারাদণ্ডকে কিভাবে হ্রাস করতে পারে সরকার, সেটা 55 নম্বর সেকশনে বলা হয়েছে। তাহলে 54 নম্বরে হলো মৃত্যুদণ্ডকে হ্রাস করতে পারে, আর 55 নম্বরে বলা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডকে, কারাবাসকে সরকার হ্রাস করতে পারে বা কমাতে পারে। তো সেটা কমায় কি করবে, কমায় যে কোনো প্রকারের এখানে বলা হয়েছে 20 বছরের নিচে যে কোনো শাস্তি দিতে পারে, মানে পানিশমেন্টটা 20 বছরের নিচে হবে। তো এখানে বলা হয়েছে যে সরকার আসামির সম্মতি ছাড়া। তাহলে কন্ডিশন হলো 54 এবং 55 ধারাতে কন্ডিশন হলো 3টে। একটা হলো যে হ্রাস করবে, সরকার পানিশমেন্টটাকে কমাতে পারে। 2 নাম্বার হলো সম্মতি ছাড়া, যে আসামি সম্মতি ছাড়া এই পানিশমেন্টটা কমাতে পারে। তারপরে বলা হয়েছে যে এই পানিশমেন্টটা মৃত্যুদণ্ড হলে সেটা কমায় যে কোনো শাস্তি দিতে পারে, আর কারাদণ্ড হলে, যে যাবজ্জীবন কারাদণ্ড হলে সেটা 20 বছরের নিচে যে কোনো শাস্তি দিতে পারে। এখন 55 এতে বলা হয়েছে, 55 এতে একটা জিনিস, সুন্দর একটা জিনিস বলা হয়েছে যে রাষ্ট্রপতির যে ক্ষমতা 49 আর্টিকেলে, সংবিধানের 49 আর্টিকেলে দেওয়া হয়েছে, যেরকম কয়েকটা শব্দ, একটা হলো পার্ডনস, রেপ্রিস, রেসপাইটস আর রেমিশন, মানে ক্ষমা, তারপরে হলো হ্রাস করা বা পরিবর্তন করা, রদ বদল করা। এই যে এই রাষ্ট্রপতি এই পানিশমেন্ট কমাইতে পারে, ক্ষমা করতে পারে, রদ বদল করতে পারে, এই ক্ষমতাগুলো আর্টিকেল 49-এ সরকার দিয়েছে হলো রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে সংবিধান অনুযায়ী। তো এখানে বলা হয়েছে 55 এতে যে যতই রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হোক, এখানে তার অধিকার খর্ব করবে না। মানে সরকার ক্ষমা করে দিতে পারে, আবার হ্রাস বৃদ্ধি করতে পারে, বৃদ্ধি না হ্রাস করতে পারে বা রদ বদল করতে পারে। এটা রাষ্ট্রপতির ক্ষমতাকে কি করবে না, খর্ব করবে না। সেটা 55 এতে বলা হয়েছে। তারপরে 57 নম্বরে বলা হয়েছে ফ্র্যাকশন অফ টার্মস অফ পানিশমেন্ট। কোনো ব্যক্তিকে যখন একাধিক পানিশমেন্ট দেওয়া হয়, একাধিক কারাদণ্ড দেওয়া হয়, একাধিক অপরাধে কারাদণ্ড দেওয়া হলো, সেক্ষেত্রে তার যে শাস্তি গণনার ক্ষেত্রে কিভাবে গণনা করা হবে সেটা 57-তে বলা হয়েছে যে শাস্তির মেয়াদের ভগ্নাংশ গণনার ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাসকে 30 বছর সশ্রম মেয়াদী কারাবাসের সমান বলে ধরে নেওয়া হবে। দেখা গেল যে একটা অপরাধী একাধিক অপরাধ করেছে, তো তার শাস্তি এত যে 5টা অপরাধ, একটাতে করছে কালপেবল হোমিসাইড, একটাতে মার্ডার, একটাতে অন্যরকম অপরাধ করেছে যে
আহ, মারাত্মক জখম করেছে, এরকম একাধিক অপরাধ করেছে যার শাস্তি অনেক, 50 বছর 60 বছর হয়ে যাবে। তো এক্ষেত্রে বলা হয়েছে যে শাস্তির মেয়াদ সময়ের ভগ্নাংশ গণনার ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাসকে 30 বছর সশ্রম মেয়াদী, মানে যাবজ্জীবন কারাবাসটা 30 বছর ধরে নেওয়া হবে এই ভগ্নাংশ, এই শাস্তির ভগ্নাংশ গণনার ক্ষেত্রে। এটাই 57 নাম্বার সেকশনে বলা হয়েছে। তারপরে হলো 60 নাম্বার সেকশনে বলা হয়েছে যে সুন্দর একটা কথা, যে কারাদণ্ড সম্পূর্ণ বা অংশত সশ্রম বা বিনাশ্রম হতে পারবে। মানে একটা বলা হয়েছে যে একটা কারাদণ্ড দেওয়া হলো, সেটা সম্পূর্ণভাবে সশ্রম হতে পারে, আবার অর্ধেক সশ্রম অর্ধেক বিনাশ্রমও হতে পারে। 63 নাম্বার সেকশনে বলা হয়েছে যে অ্যামাউন্ট অফ ফাইন, মানে হলো জরিমানার টাকাটা কিরকম হবে সেটা এই 63 নাম্বার সেকশনে বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে জরিমানার টাকার পরিমাণ যদি নির্ধারিত না থাকে বা স্পষ্টভাবে যদি বলা না থাকে, সেক্ষেত্রে জরিমানার টাকাটা আনলিমিটেড হবে, সীমাহীন হবে, তবে এক্সেসিভ হবে না। মানে তার জন্য যে অতিরিক্ত বা তার মানে যে জরিমানার টাকা প্রদান করার ক্ষমতার বাহিরে যাবে না, এরকম কথা বলা হয়েছে যে এটা কখনোই এক্সেসিভ হবে না, এটা হবে আনলিমিটেড, সীমাহীন হতে পারে, কিন্তু সেটা যে অপরাধী তার সক্ষমতার মধ্যেই থাকতে হবে, এরকম কথা বলা যে এক্সেসিভ হবে না। তারপরে 65 নাম্বার সেকশনে বলা হয়েছে লিমিট টু ইমপ্রিজনমেন্ট ফর নন পেমেন্ট অফ ফাইন হোয়েন ইমপ্রিজনমেন্ট অ্যান্ড ফাইন অ্যাওয়ার্ডেবল। তো এখানে একটা কথা হলো যে কোনো একটা ব্যক্তির একই সাথে তার কারাদণ্ড প্রদান করা হলো এবং তার জরিমানা বা অর্থদণ্ড প্রদান করা হলো, তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে যখন একই সাথে কারাদণ্ড এবং জরিমানা দেওয়া হলো, তো যদি সেই ব্যক্তি জরিমানার টাকা প্রদান করবে না বা করতে পারছে না, তো সেক্ষেত্রে তার কারাদণ্ড কীরকম হতে পারে অতিরিক্ত হিসেবে। তো বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তিকে কারাদণ্ড এবং জরিমানা আরোপ করা হলো, তো জরিমানার টাকা যদি সে প্রদান করতে না পারে, তাহলে যেই কারাদণ্ড প্রদান করা হলো তার 1/4 এই জরিমানার টাকার জন্য তাকে জেল খাটতে হবে বা তার কারাদণ্ড যোগ হবে। তো আমি দিই, তো উদাহরণটা হলো যে এক ব্যক্তিকে 4 বছরের জেল দেওয়া হলো আর কিছু টাকা অর্থদণ্ড প্রদান করা হলো। তো ওই আসামি 4 বছর জেল খাটতে রাজি, কিন্তু ওই টাকাটা সে প্রদান করবে না। তো এই ক্ষেত্রে তার অতিরিক্ত কারাদণ্ড কি হবে? তো বলা হয়েছে যে তার মূল যে কারাদণ্ড তার 1/4 হবে ওই জরিমানার টাকার জন্য কারাদণ্ড। তাহলে তার যেহেতু 4 বছর এখানে জেল দেওয়া হয়েছে, তাহলে ওই অর্থদণ্ডের জন্য হবে 1 বছর, মানে 4/1 তাহলে 1 বছর, তাহলে মূল তার কারাদণ্ড হলো 4 বছর, আর এই যে জরিমানার জন্য 1 বছর, মোট 5 বছর তাকে জেল খাটতে হবে। এটাই বলা হয়েছে এই 65 নাম্বার সেকশনে, যে কারাদণ্ড এবং জরিমানা যখন একসাথে দেওয়া হবে, তখন জরিমানার জন্য কারাদণ্ড হবে মূল কারাদণ্ডের 1/4। 67 নম্বর সেকশনে বলা হয়েছে যে ইমপ্রিজনমেন্ট ফর নন পেমেন্ট অফ ফাইন হোয়েন অফেন্স পানিশেবল উইথ ফাইন অনলি। তো আমরা 65-তে পড়লাম কারাদণ্ড এবং ফাইন দুটা একসাথে থাকবে, আর 67-তে বলতে শুধুই ফাইন থাকবে। তো সেক্ষেত্রে কারাদণ্ড কি হবে? মানে একটা আসামিকে শুধু জরিমানায় আরোপ করা হয়েছে, কারাদণ্ড নয়। তো সেক্ষেত্রে কতদিন তাকে জেল খাটতে হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। তো এখানে 3টা কন্ডিশন আছে। কন্ডিশন 1 নাম্বার হলো অবশ্যই শাস্তিটা ফাইনের শাস্তি হতে হবে, জরিমানার শাস্তি হতে হবে। 2 নাম্বারে বলছে যে অবশ্যই সেই ফাইনটা মানে দেওয়ার অনাগ্রহ থাকতে হবে এই আসামির, মানে ডিফল্ট অফ পেমেন্ট অফ ফাইন, মানে অবশ্যই আসামিকে ডিফল্ট অফ পেমেন্ট অফ ফাইন হতে হবে, মানে ওই টাকা দেওয়ার অক্ষমতা থাকতে হবে। আর 3 নাম্বার হলো অবশ্যই সিম্পল কারাদণ্ড হতে হবে, মানে এই যে জরিমানার জন্য
যে ওই কারাদণ্ডটা অবশ্যই সিম্পল হতে হবে। তাহলে এখানে 3টা শর্ত। আর নিচে বলা হয়েছে যে মানে টাকার জন্য, যে জরিমানার টাকার জন্য কত টাকার জন্য কয় মাস জেল খাটতে হবে সেটা এখানে বলে দিয়েছে। তো 1 নম্বরে বলা হয়েছে যে 50 টাকার নিচে হলে 2 মাস কারাদণ্ড। এখানে উল্লেখ করে দিয়েছে যে 50 টাকার নিচে হলে 2 মাস, আর 100 টাকার নিচে হলে, 50-এর উপরে বা 100 টাকার নিচে হলে 4 মাস। প্রথমটা হলো 50 টাকার নিচে, দ্বিতীয়টা হলো 100 টাকার নিচে, আর তৃতীয়টা হলো 100 টাকার উপরে অন্যান্য। এই ক্ষেত্রে 6 মাস। তাহলে 50 টাকার নিচে 2 মাস, 100 টাকার নিচে 4 মাস, আর 100 টাকার উপরে হলো 6 মাস। এই মোট 3টা শাস্তির কথা এখানে বলা হয়েছে। আমি আর একটু এখানে অ্যাড করতে চাচ্ছি, সেটা হলো যে দণ্ডবিধির যে চ্যাপ্টারগুলো আমরা আলোচনা মানে প্রাথমিকভাবে দেখলাম যে কোন চ্যাপ্টারে কি আছে, কোন সেকশন কোন চ্যাপ্টারে আছে। তো পানিশমেন্টের যে 53 থেকে 75 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। আজকে আমরা শিখলাম হলো 53 থেকে 67 সেকশন পর্যন্ত আমরা আলোচনা করলাম। তো আমি আরেকবার শুধু একটু রিভাইজ দেব, যেহেতু নতুন অনেক স্টুডেন্ট এখানে যোগ হয়েছে। তো আরেকবার আমি দেবো যে পানিশমেন্ট দণ্ডবিধিতে সর্বমোট 511টা সেকশন আছে, আর 23টা আছে চ্যাপ্টার। 23টার আছে চ্যাপ্টার। এই চ্যাপ্টারগুলো 23টা চ্যাপ্টারগুলো সেকশন ওয়াইজ যেভাবে আলোচনা করা হয়েছে, এই জিনিসগুলো আমি পরবর্তী ক্লাসে একবার প্রশ্ন করব। এই যে মূল ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আছে, শুধু আমি যে কোন চ্যাপ্টারে কি বলা হয়েছে এবং কত সেকশন পর্যন্ত আলোচনা করা হয়েছে, এই জিনিসটা আমি একবার জিজ্ঞাসা করব যে যারা স্টুডেন্ট জয়েন করছে তাদের মধ্যে। তো আমি কাইন্ডলি একটু দেখবেন, আমি এটা যেহেতু গ্রুপে দিয়ে দেব, তো শুধু একটু দেখবেন যে মূল জিনিস এখানে যে কয়েকটা চ্যাপ্টার, 23টা চ্যাপ্টার, হয়তো বা কিছুক্ষণ লাগবে। শুধু এতটুকুই আমি জানবো যে কোন চ্যাপ্টারে কি বলা হয়েছে। কারণ এই দণ্ডবিধির ক্লাস নিতে গেলে যখন চ্যাপ্টার সম্পর্কে ধারণা থাকবে, তখন সেকশনগুলো সহজেই মনে রাখা যাবে। যে তখন আর গড়মিল হবে না যে এই যে কি বলে মার্ডার কততে বলা হয়েছে, 300-তে বলা হয়েছে, এটা কত নম্বর চ্যাপ্টার যেহেতু এটা বলা হয়েছে চ্যাপ্টার 16-তে, তাহলে চ্যাপ্টার 16-তে ওই স্ত্রী যেহেতু 300 সেকশন, ওখানে 299 থেকে 377, তাহলে এটা তো অবশ্যই ওই 300 সেকশনে হবে। এগুলো মাথায় গেঁথে যাবে। এই জন্য চ্যাপ্টারগুলো আমরা পড়বো, সেকশনগুলো চ্যাপ্টার ওয়াইজ। তো আজকে যেরকম আমরা 53 থেকে 75, তো আমরা 67 পর্যন্ত পড়ছি, নেক্সট ক্লাসে এই 75 পর্যন্ত পড়াবো। তাহলে এই 3 নাম্বার চ্যাপ্টারে পানিশমেন্টগুলো আলোচনা করা হয়েছে। তো পানিশমেন্টগুলো কি ধরনের হতে পারে, কত প্রকার হতে পারে, এটা একটা প্রশ্ন। এই 53 নম্বরে পানিশমেন্টের ক্লাসিফিকেশনগুলো বলা হয়েছে যে দণ্ডবিধি অনুযায়ী বিচারকরা কয় ধরনের শাস্তি দিতে পারে। তো এখানে শাস্তি আছে 5 ধরনের। 5 ধরনের হলো মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, তারপরে হলো কারাদণ্ড। তো কারাদণ্ড আবার প্রশ্ন হতে পারে যে কারাদণ্ড কয় ধরনের। তাহলে কারাদণ্ড হলো 2 ধরনের, একটা হলো রিগোরিয়াস সশ্রম, আর হলো সিম্পল বিনাশ্রম। তারপরে 4 নম্বর যে শাস্তি সেটা হলো সম্পত্তি বাজেয়াপ্ত। 5 নম্বর হলো অর্থদণ্ড। তাহলে 5টাই শাস্তি। 54 এবং 55-তে সরকারকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করে অন্যান্য যে শাস্তি সেটা সম্পর্কে বলা হয়েছে। 54-তে বলা হয়েছে যে মৃত্যুদণ্ড যদি দিয়ে থাকে কোনো কোর্ট, তাহলে সরকার ওই আসামির সম্মতি ছাড়াই সেটা কমায় কি করতে পারে, যে কোনো শাস্তি দিতে পারে, সেটা সরকার যা মনে করে। আর 55-তে বলা হয়েছে যে ওই যে শাস্তিটা যাবজ্জীবন কারাদণ্ড দিল সেটা কমায় 20 বছরের নিচে যে কোনো শাস্তি দিতে পারে। শর্ত হলো 20 বছর এক্সেস করবে না। তারপরে হলো 55 নম্বর গেল। 55-এতে রাষ্ট্রপতির যে আর্টিকেল, সংবিধান আর্টিকেল 49 যে ক্ষমতা হ্রাস করার, যে কোনো শাস্তি হ্রাস করার, রদবদল করার, বা হলো যে ওটাকে
অন্য কোনো শাস্তিতে রূপান্তর করার এমন ক্ষমতা দেওয়া হয়েছে সংবিধানের 49 আর্টিকেলে। তো এই আর্টিকেলে যে ক্ষমতাগুলো দেওয়া হয়েছে, এখানে 54 এবং 55-তে সরকারের যে ক্ষমতা দেওয়া হয়েছে, এই ক্ষমতাটা ওই আর্টিকেলে রাষ্ট্রপতিকে যে ক্ষমতা, ওই ক্ষমতা খর্ব করবে না বলা আছে। ওখানে রাষ্ট্রপতিকে দিয়েছে, এখানে সরকার পারবে, দুই আলাদা আলাদা ভাবে। তো এটা 55 এতে বলা হয়েছে। 57-তে বলা হয়েছে যে যখন একাধিক শাস্তি হবে, ওই একাধিক শাস্তিগুলো যখন শাস্তির যে মেয়াদ সমূহ অনেক হয়, যে একটা অপরাধে দিল 20 বছর, একটা অপরাধে 10 বছর, একটা অপরাধে 5 বছর, এইভাবে শাস্তি দিল, যাবজ্জীবন দিল। তো এক্ষেত্রে বলা হচ্ছে যে যাবজ্জীবন, এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশ গণনার ক্ষেত্রে যাবজ্জীবনটা 30 বছর বলে ধরে নেওয়া হবে। তখন আর যাবজ্জীবনটা, যে যাবজ্জীবন বলতে এই যে দেলোয়ার হোসেন সাইদির একটা যে মামলা, এই মামলাতে তখন আওয়ামী লীগ সরকার একটা কি করেছিল, যে যাবজ্জীবন বলতে আমৃত্যু কারাদণ্ড, এমন কথা একটা মামলার মাধ্যমে নিয়ে আসছিল, একটা বিখ্যাত মামলা, আমি আপাতত মনে নাই, আতাউর রহমান ভার্সেস কি যেন এরকম হবে। তো ওখানে বলা হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাদণ্ড। তো স্যার, ওটা, আতাউর রহমান ভার্সেস স্টেট 118 ডিএলআর। হ্যাঁ হ্যাঁ, ওটাই আমার মনে আছে, আতাউর রহমান। তো আতাউর রহমান ভার্সেস স্টেট 118 ডিএলআর। থ্যাংক ইউ অনেক আওয়ালকে অনেক ধন্যবাদ। তো আমৃত্যু কারাদণ্ডটা আলাদা বিষয়। তো এখানে ভগ্নাংশ গণনার ক্ষেত্রে যাবজ্জীবন বলতে 30 বছর ধরে নেওয়া হবে। তারপরে বলা হয়েছে যে যখন কারাদণ্ড দেওয়া হয়, কারাদণ্ডগুলো সম্পূর্ণ বিনাশ্রম হতে পারে বা সশ্রম হতে পারে, এটা 60 নম্বর সেকশনে বলা হয়েছে। তারপরে 63-তে সুন্দর একটা কথা বলা হয়েছে যে জরিমানার টাকা আনলিমিটেড হবে, তবে এক্সেসিভ হবে না। তারপরে 65 নম্বর সেকশনে বলা হয়েছে যে জরিমানার কারাদণ্ড একসাথে দেওয়া হলে জরিমানার জন্য অনাদায়ে শাস্তি হবে ওই যে মূল যে কারাদণ্ড তার 1/4। তো এটা আমি একটু উদাহরণ দিয়ে বুঝালাম, যে যদি কোনো একটা অপরাধে 4 বছরের শাস্তি দেয় আর অর্থদণ্ড বা জরিমানা দেয়, তো জরিমানার জন্য কি হবে, ওই যে 4 বছরের 1/4 মানে 1 বছর, তাহলে মূল 4 বছর আর জরিমানার জন্য 1 বছর, মোট 5 বছর, এরকম একটা উদাহরণ দিলাম। আর 67-তে বলা হয়েছে যে কি, ওই নন পেমেন্ট অফ ফাইন, মানে শুধু অনলি ফাইনের কি বলা হয়েছে, জজ শুধু রায় দিয়েছে ফাইনের, তখন ওই ফাইনের জন্য কি হবে, কত টাকার জন্য কয় মাস, সেই জিনিসগুলো এই 67-তে বলা হয়েছে। 50 টাকার নিচে হলে 2 মাস, 100 টাকার নিচে হলে 4 মাস, আর 100 টাকার উপরে হলে 6 মাস। তো আজকে আমি সংক্ষেপ আকারে, হয়তো আমার ভুল ত্রুটি, আজকে যেহেতু আমি